আপনারাও কিন্তু উপলব্ধি করছেন না। হ্যাঁ, এটা ঠিক, এখানে এই মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করার জন্যে ব্যবসায়ী বন্ধুদের দোকানে সরাসরি ভাবে ক্রেতারা যেভাবে যেতে পারতেন একটু ঘুরে যেতে হচ্ছে, কিন্তু ক্রয় বিক্রয়ে অসুবিধা হচ্ছে। এ কথা দোকানি বন্ধুরাও কিন্তু বলছেন না। এবং বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই, যেখানে বসেই অবস্থানটা হচ্ছে তার আশেপাশে রাস্তা, ড্রেন, পাকা ড্রেন ইত্যাদি করবার জন্যে আগরতলা পৌর পরিষদ কিংবা রাজ্য সরকারের পূর্ত দপ্তর শত শত শ্রমিককে নিয়োগ করে কাজ করাচ্ছেন, এরকম কোনো ঘটনাও আমাদের চোখের সামনে পড়তে আমরা দেখছি না। আমি কথাগুলি বলছি কেন? বলছি এই কারণে, কাল সন্ধ্যার পর পুলিশের তরফ থেকে পুলিশের কাছে আমরা অনুমতি চাইনি গণতান্ত্রিক পদ্ধতিতে লুকিয়ে চুরিয়ে না নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপর বিকল্প চিন্তা করুন। এবং আমি যে যে বিষয়গুলো উল্লেখ করে আমার কথা শুরু করেছি, সমস্যা ইত্যাদির কথা এই চিঠিতে 2 প্যারাগ্রাফে উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি এখানে বসে চুল কালি নিজেদের কৃতকর্মের দৌলতে লেপে গেছে, এটাকে আরো উদম করে ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত করবার জন্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই যে কর্মসূচি, এটা করতে দেওয়া যায় না। আমাদের মুখে আরো চুলকালি সেখানে লেপন করা হবে, কাজে এটা করতে দেওয়া যায় না। যে কোনো ভাবে হোক এটা বন্ধ করো। আমাদের নেতৃত্ব কালকেই বলে দিয়েছে আমাদের কর্মসূচি এখানেই হবে, বিকল্প জায়গা প্রশ্ন নাই। অসুবিধা হয় কিনা মানুষের আমরা দেখব। মানুষের অসুবিধা করে আন্দোলন হয় না, সংগ্রাম হয় না। তো পুলিশ নাই, তাতে কি হলো? আমরা কি হাপির টেস্ট করছি, চুল ছিঁড়ছে? এখানে আমরা ঘন্টার পর ঘন্টা শত শত মানুষ রোদ্রে পুড়ে বিক্ষোভ করছি, পুলিশ নাই কেন, দেখভাল করছে না কেন, আমাদের নজরদারি করছে না কেন, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা বলছি না তো এগুলো। তাহলে এই কথাটা দিয়ে আমি শুরু করলাম এই কারণে, সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এটা বুঝবার চেষ্টা করুন। যে 3টি বিষয়কে সামনে রেখে আজকে দ্রুততার সাথে 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সারা ত্রিপুরায় আজকে থেকে শুরু করে, তাতে আমরা লক্ষ্য করলাম আপনারা শত শত মানুষ সামিল হয়েছেন। কিন্তু আমি যে কারণে উল্লেখ করছি, যে 3টি বিষয় নিয়ে এই কর্মসূচিটা আমরা পালন করছি, এটা কি ঘটনা এই প্রথম এই বিষয়গুলো বা এই সমস্যাগুলো আমরা উত্থাপন করছি বা আমাদের দৃষ্টিতে এসছে, আমরা উল্লেখ করছি বা সরকারের দৃষ্টিতে নেবার চেষ্টা করছি, বা জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য বিরুদ্ধে সংগঠিতভাবে যাতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্য মানুষ এগিয়ে আসেন, তার জন্য মানুষকে উদ্দীপিত করবার জন্য আমরা কর্মসূচি করছি। ঘটনা তা তো না। এই সরকারটা আসার পর 2018 ফেব্রুয়ারি মার্চের নির্বাচন এবং ফলাফল ঘোষণার পর যে সরকার তৈরি হলো, প্রথম কয়েক মাস যাওয়ার পরেই তাদের যে আসল চেহারা, এই চেহারা
উন্মোচিত হতে শুরু করে। এখানে এই যে জিরানিয়ার রেল ওয়াগন ভর্তি নেশার সামগ্রী, রেলের পুলিশ এটাকে চিহ্নিত করে এই ওয়াগনগুলি আটক করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সরকার আসার পর এই নেশার সামগ্রীকে ভিত্তি করে কালোবাজারি যারা করেন, সীমান্তের এপারে ওপারে এই সামগ্রী আনা নেওয়া করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আগের যে বামফ্রন্ট সরকার তাদের যেমন সক্রিয় ভূমিকা ছিল, এবং সেই ধারা বন্ধ না করে বা এটা করা যাবে না এরকম নির্দেশ না দেওয়ার কারণে এই সরকার আসার পর বিভিন্ন থানায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার সব থানা না হলেও কোনো কোনো থানা সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বক্সনগর এলাকায় থানার দারোগা উপজাতি জনজাতিভুক্ত নিয়ে তাদের কাছে আগাম খবর ছিল কয়েকটা গাড়িতে করে এই বক্সনগরের উপর দিয়ে সীমান্ত পার করবার জন্য এই নেশার সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা গ্রহণ করা হবে। কাজেই তাদেরকে ধরবার জন্য সেই পুলিশ অফিসার বন্ধুটির নেতৃত্বে যখন বাধা দেওয়ার চেষ্টা করল, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। এবং তথ্য থেকে যেটা পাওয়া গেল, বিজেপি দলের নেত্রী তার নিকটাত্মীয়, সে বক্সনগর এলাকা শুধু না, বক্সনগর থেকে শুরু করে বিলোনিয়ার সীমানা পর্যন্ত এই সোনামুড়া মহকুমার যে সীমান্ত এলাকা, গোটা এলাকাকে হাতের মুঠিতে নিয়ে এই ধরনের সামগ্রী ব্যবসা বাণিজ্য আদান প্রদান বাধা বন্ধনহীন ভাবে সে করে যাওয়ার চেষ্টা করছে। এবং তাদেরই গাড়ি চাপা পড়ে উদ্দেশ্যমূলক ভাবে সেই অফিসারকে খুন করা হয়। আমরা খবর পাওয়ার পর অল্প কয়েকদিনের ব্যবধানে সেই পুলিশ অফিসার বন্ধুটির বাড়িতে আমরা যাই। কথাবার্তা বলে যখন আমরা জানবার চেষ্টা করি, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এসেছিলেন কি, অন্য কোনো মন্ত্রী এসেছিলেন কি, শাসক দলের কোনো বিধায়ক এসেছিলেন কে, তাদের দলের কোনো নেতা এসেছিলেন কে, সেই বাড়ির মহিলারা বলছেন এদের তরফ থেকে কেউ আসেনি। যে কয়েকজন খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, গণমুক্তি পরিষদের লোক, এই এলাকা তাদের বসতি। এর বাইরে তেলিয়ানা শহর থেকেও, তুইসিন্দাই বাজার থেকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকরাই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে। আমরা আজ অবধি জানলাম না এই যে খুনটা হলো, এবং এটাই একমাত্র খুন না, পরবর্তী পর্যায়ে এই সীমানা এলাকায় অনুরূপভাবে আর একটা আক্রমণ সংগঠিত করে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে। সেটাও এই নেশা সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টাই হচ্ছে পুলিশ কর্মীদের অপরাধ। তাতেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। কি করা হবে? অপরাধীদের মাথার উপর শাসক দলের বিধায়ক আছেন, এমপি আছেন, কেন্দ্রের মন্ত্রী আছেন, সরকারের লোকরা
ব্লকে ব্লকে তাদেরকে ডেকে বিডিও, এসডিও, ডিএম তাদের উপস্থিতিতে সেখানে মিটিং করে বন দপ্তরকে যুক্ত করে তাদের কাছে আবেদন করা হয়েছিল যে এই গাঁজার চাষ বেআইনি, এটা যে চাষ করছেন পরিবার প্রতিপালনের জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গাঁজার চাষ বন্ধ করুন। এটা করবার চেষ্টা করলে পর আপনাদের জন্য তো তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু গাঁজা চাষ কোনো মতেই আমরা করতে দেব না। উদ্যোগ নেওয়া হয়েছিল অনেক জায়গায়, যারাই চাষ করছিলেন তারা স্বেচ্ছায় এগিয়ে এসে সরকারের এই আবেদনে সাড়া দিয়ে গাঁজার তৎকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছিল। আগের যে বামফ্রন্ট সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা এটা কেন চালু করছেন না? গাঁজার চাষ যদি বন্ধ করতে হয়, বিকল্প যে পদক্ষেপ গ্রহণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, এটাকে ব্যাপকতর করুন এবং আপনাদের দলের নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই গাঁজার চাষ তার সাথে যুক্ত এবং এটাকে ভিত্তি করে এই বেআইনি ব্যবসা বাণিজ্য, এদেরকে আপনারা প্রতিহত করার চেষ্টা করুন। বিধানসভার ভিতরেই তো আমরা বলার চেষ্টা করেছি, বাইরেও আমরা বলার চেষ্টা করেছি। কোথায় কোথায় দিল্লি থেকে যে ওয়াগনে ভর্তি করে এই ফেন্সিডিল বা এই জাতীয় নেশার সামগ্রী আসলো, ওখানে কারা এগুলি ক্রয় করলেন, কারা বাক্সবন্দি করলেন, কারা ওয়াগন ভর্তি করলেন, পুলিশ উদ্যোগ নিলে পরে এটা জানতে পারে না? যাদের ঠিকানায় এগুলো পাঠানো হলো, আমার আগের বক্তারা বলবার চেষ্টা করেছেন, মানিক দে, জিতেন চৌধুরীরা, এরা অচেনা অপরিচিত। আজকে পত্রিকা খুলে দেখলাম এরকম এক ভদ্রলোক তার বাড়িতে গেছে, সেই ভদ্রলোক দুদিন আগে থেকেই বেপত্তা, বাড়িতে গিয়ে নাকি খুব মূল্যবান কাগজপত্র উদ্ধার করেছে। লোকটা যদি বেপত্তাই হয়, যে কাগজ থাকলে পরে তার ধরা পড়ার সম্ভাবনা আছে, সে কি এতই বোকা? এগুলি রেখে গেছে, পুলিশ তাকে ধরতে যাবে, তাকে না পেলে পর এই কাগজগুলি নিয়ে গিয়ে পুলিশ তাকে না ধরেই সন্তুষ্টি প্রকাশ করবে, এরকম বোকা তো সে না, কিচ্ছু না। পুলিশ তার মুখ রক্ষার জন্য, পিঠের চামড়া বাঁচাবার জন্য এই সমস্ত কল্পিত তথ্য উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলি বলছি কেন? সরকারটার উদ্যোগ কোথায়? কোনো উদ্যোগ নাই। বারবার আমার আগের বক্তারা যেটা বলবার চেষ্টা করেছেন, একেবারে উঁচু তলা থেকে প্রশ্রয় পেয়ে যারা করছেন এই কাজগুলো করবার দুঃসাহস তারা দেখাচ্ছেন। সমস্যাটা কি? আমাদের যুব শক্তিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজে এটাকে প্রতিরোধ করবার জন্য অন্য আর 10টা বিষয়ের সঙ্গে যুক্ত করে 15 দফা দাবির 1 দফা দাবি করে কর্মসূচি নেওয়ার পরিবর্তে ভিন্নভাবে এই বিষয়টাকে চিহ্নিত করেই সারা রাজ্যে এই মুহূর্তে ব্যাপকতর প্রচার, বিক্ষোভ, আন্দোলন সংগঠিত করার প্রয়োজনীয়তা পার্টি অনুভব করেছে, তাই এই কর্মসূচি আমাদের নিতে হয়েছে। কিন্তু এই সম্পর্কে এই সরকারটা আসার পর প্রথম 6 মাসের ব্যবধানেই বিধানসভার ভেতরে বাইরে সর্বত্র সোচ্চার হয়ে এই বিষয়গুলি আমরা তুলবার চেষ্টা করছিলাম। মহিলাদের বিরুদ্ধে যে অপরাধের ঘটনা আপনারা শুনলেন, এটা কি গত 1 মাসের ঘটনা? 14 মাসের শিশু থেকে আরম্ভ করে এই গত 20 দিনের মধ্যে 72 বছরের উপজাতি বৃদ্ধ মা তৈদুতে গত 5 দিন আগে যে ঘটনা ঘটল, এটা কি নতুন ঘটনা? চলছে। আমার এখনো মনে আছে
দিল্লি থেকে ফিরছিলাম, ওখানে থাকতেই পলিট ব্যুরো মিটিং অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। এখান থেকে শুনলাম সিমলা মোহনপুরের মাঝামাঝি জায়গায় একটি অল্প বয়সের তরুণী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করে তাকে খুন করে, তার বাড়ি একটু উঁচু টিলায়, তার নিচে ধানি জমিতে ফেলে তার গায়ে আগুন লাগিয়ে তাকে খুন করা হয়েছে। গৌতম দাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তখন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে এয়ারপোর্টে নেমে আগরতলায় নিয়ে আসে সরাসরি সেই খুনটা যেখানে হয়েছে, যে মা বাবার সন্তান তাদের বাড়িতে আমরা যাই, তাদের নিয়ে তাদের বাড়ির নিচু ঢালে যে ধানি জমি, ধান গাছ তখন ছিল না, তার গায়ে আগুন ঢেলে দিয়ে তাকে সেখানে পুড়িয়ে হত্যা করেছে। সেই জায়গাটা আমাদের দেখাতে নিয়ে গেলেন এবং তারা নিশ্চিতভাবে কারা এই ঘটনা সংঘটিত করেছে তারা নাম বলেছেন। তাদেরকে আমরা জিজ্ঞেস করি, পুলিশকে আপনারা বলেছেন? যে পুলিশকে আমরা বলেছি, নির্দিষ্টভাবে আমরা নাম দিয়েছি এবং যাদের হাতে আমাদের এই কন্যা সন্তানটি খুন হয়ে গেলেন, এর মধ্যে একজন দুজন গত বেশ কয়েক মাস যাবৎ এই মেয়েটিকে উত্ত্যক্ত করবার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী, দুর্বেনিত, এদের মোকাবেলা করে সে পড়াশোনা, বাজার হাট করা সবই সে করছিল। এবং সেদিনও সে মোহনপুর বাজারে বাজার করবার জন্য গিয়েছিল, এরা তককে তককে ছিল। সেখান থেকে ফেরার পথে তারা এই মেয়েটিকে জবরদস্তি করে ধরে নিয়ে চলে আসে এবং তার উপর অন্য কোনো অত্যাচার সংঘটিত হয়েছে কিনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল না। যেটা ছিল না সেটা কেন বলতে যাব, কিন্তু তারাই যে এই খুনের সঙ্গে যুক্ত এই সম্পর্কে এদের কোনো শব্দ ছিল না। আমরা ওখান থেকে ফিরে আসার পথে সিধাই মোহনপুরের যে পুলিশ স্টেশন, সেখানে আমরা যাই, গিয়ে দেখলাম এসডিপিও, একজন মহিলা আইপিএস অফিসার, ত্রিপুরার না, বহির্রাজ্যের, থানায় দারোগা বাবু ছিলেন নাম, এই এলাকার দায়িত্বে আছেন তিনি। সেখানে আমরা যাব বুঝতে পেরে অপেক্ষা করছিলেন। তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম, মহিলা অত্যন্ত সাহসের সাথে দৃঢ়তা এবং বলিষ্ঠতা নিয়ে বললেন, এই অপরাধীদের আমরা ছাড়ব না। এবং তিনি তখন বললেন, অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের মধ্যে একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই থানাতেই তাকে আমরা আটকে রেখেছি। তো আমরা এই ভদ্রমহিলার সাথে কথা বলার পর তাকে সঙ্গে নিয়েই যে ছেলেটিকে সেখানে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাকে আমরা দেখতে যাই বাইরে থেকে। তার চেহারা আমরা দেখি, বয়স যে খুব বেশি তা না, 25 থেকে 28 বছর হবে। এবং যে এলাকার মেয়েটি খুন হলো সে এলাকাতেই তার বাড়ি। এবং এই ভদ্রমহিলা তিনি বলছেন মা বাবার অভিযোগের ভিত্তিতে এবং এলাকার যারা সাধারণ মানুষ, ওখানে একটা দুটা ইটের ভাটি ছিল, সেখানে যারা কাজকর্ম করেন স্থানীয়ভাবে, তাদের অভিযোগ এই সমস্ত কাণ্ডটা তার দ্বারাই সংঘটিত হয়েছে। পরবর্তী সময়ে আমরা ফিরে আসার পর একদিন দুদিনের ব্যবধানে লক্ষ্য করলাম মোহনপুরের বিধায়ক মন্ত্রী তিনি প্রেস মিট করে বলেছেন, অপরাধীকে ছাড়া হবে না, নৃশংস খুন, অন্য জায়গায় খুন করে মাঠে ফেলে তার গায়ে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিভৎসতা
সহ্য করা যাবে না, আমরা আশ্বস্ত হয়েছিলাম। বিধায়ক তদুপরি মন্ত্রী, তার এলাকার পাশাপাশি ঘটনা, তিনিও যখন এই কথা বলছেন নিশ্চয়ই একটা কিছু হবে। পরবর্তী সময়ে পরিবারটির পাশে দাঁড়াবার জন্য আমরা পার্টির নেতৃত্ব তার বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন, খবর নেওয়ার চেষ্টা করেছেন যে না আপনারা যাওয়ার পর আমাদের বাড়িতে আর কেউ আসেনি, কোনো অসুবিধা করছে আপনাদের বলে না। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল সেই মন্ত্রী, সেই বিধায়ক যিনি ঢক্কা নিনাদে গলা ফাটিয়ে বলছিলেন ছাড়া হবে না, তিনি বলছিলেন না এটা তো খুন না, এটা তো আত্মহত্যা। অদ্ভুত ঘটনা। যারা করলো তারা উৎসাহিত হলো, কার দ্বারা উৎসাহিত হলেন? এবং পরবর্তী সময়ে যখন এলাকা এলাকায় মায়েদের বোনেদের বিরুদ্ধে আক্রমণগুলি সংঘটিত হচ্ছে, থানায় গেলে পর, সব থানার কথা বলছি না, কোন কোন থানায় দারোগা বাবুরা অভিযোগ করতে গেলে পরে বলছেন কেন আবার নতুন করে অভিযোগ করতে আসলেন? আপনারা মন্ডলের নেতাদের সঙ্গে কথা বলুন। মন্ডল মানে হচ্ছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিজেপি দলের যে সংগঠন, এটার নাম তারা মন্ডল দিয়েছেন। তার যারা নেতৃত্ব, বিজেপি দলের নেতৃত্ব এলাকার বুঝিয়ে বলছেন তাদের সঙ্গে কথা বলুন, যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, তাদের বিচার টিচার গ্রামে করবে, আপনাদের পাশে দাঁড়াবে, একটু সাহায্য করবে। এই যে আমাদের কাছে আসলেন, কি লাভ হবে? আমরা না হয় মামলা নিলাম, কোর্টে পাঠাবো, মামলা চলবে, কবে তার মীমাংসা হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদেরকেও বেকায়দায় ফেলছেন, যেহেতু এসছেন মামলা নিচ্ছে, আমাদের কোর্টে পাঠাতে হচ্ছে। আর অপরদিকে একবার তো অত্যাচারিত আক্রান্ত হলেনই, আবারও কিন্তু আপনারা আক্রান্ত হবেন। থানায় গেলে পরে দারোগা বাবুরা যদি আক্রান্তদের এভাবে বলেন, মায়েরা বোনেরা কোথায় যাবেন? এটাকে আমরা আজকে নতুন বলছি? বিধানসভার ভেতরে বলেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়কেরা, ত্রিপুরার ধর্মনগর থেকে সাবরাম প্রত্যেকটা মহকুমায় মহকুমায় বলবার চেষ্টা করেছে। 23-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এই যে বিভৎসতা চলছে, একাংশের থানা শাসক দলের এই যে দুর্বৃত্তরা তাদের সাথে মিলেমিশে তাদের যে দুর্বৃত্তপনা, এটাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ত্রিপুরার মানুষের কাছে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে সেই সময়ে আবেদন করা হয়েছিল, এই সরকার রাখতে চান তাকে পরাস্ত করুন, ক্ষমতা থেকে হটান না। কাজে আমি কথাটা উল্লেখ করছি এই কারণে, আজকে প্রথম মহিলা নির্যাতনের বিরুদ্ধে দাবি চিহ্নিত করে আমরা এখানে আন্দোলন করছি, এটা কিন্তু ঘটনা না, এটা চলছে, কমছে না, বাড়ছে। দুর্নীতি শুনছিলেন, আমি বিস্তৃত যাওয়ার চেষ্টা করব না। নীতি যেখানে নাই সেখানে তো দুর্নীতিই হবে। ব্লক হচ্ছে দুর্নীতির আড্ডাখানা, পঞ্চায়েত, ভিলেজ কমিটি দুর্নীতির অন্যতম বিশেষ কেন্দ্র। এবং এখন এই দুর্নীতি সরকার এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিআরডিসি, দুটো জায়গায় প্রতিযোগিতা করে চলছে, কে কত লুট করতে পারে, সম্পদ বাড়াতে পারে, বেআইনি সম্পত্তি বাড়াতে পারে।
এগুলো নিয়ে বিধানসভার ভেতরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা সোচ্চার ব্লক ধরে ধরে, রাস্তা ধরে ধরে, স্কুল হাসপাতাল ধরে ধরে, কৃষি এলাকার যে সেচের জমি, যেখানে বিদ্যুতের অভাবে পানীয় জল নাই, সেচের জল দেওয়া যাচ্ছে না, সেগুলো চিহ্নিত করে লক্ষ কোটি টাকা যেভাবে লুট করে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করবার কাউকে পাওয়া যাচ্ছে না পঞ্চায়েতে, বা এর দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে গেলে পর জবাব দিচ্ছে, আপনাদের ভোটে তো আমরা এখানে আসেনি, আপনারা চাইলে আপনাদের কাছে আমরা জবাব দেবে কেন, আমরা তো বাধ্য না। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট প্রচার কিন্তু আমরা করছি। নূতন করে দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই ইস্যুকে যুক্ত করে 3 দফায় আন্দোলন করছি, এবং প্রথম এটা মনে করার কারণ নেই। এর মধ্যে বিশেষত্ব কি, একজন মন্ত্রী তিনি নিজে বুক ফুলিয়ে বলছেন তিনি টাকা পান, এবং একে ভিত্তি করে তার সহায় সম্পদ, বিত্ত বৈভব, তার যে বিস্তার, এগুলো বুক বাজিয়ে ধারে ধরে বুঝাবার চেষ্টা করেছেন। তিনি বুঝতেই পারেননি, গর্তে নিজেই নিজের পা ঢুকিয়ে দিয়েছেন। আমার আগে কমরেড জিতেন চৌধুরী এই সম্পর্কে বিস্তৃতভাবে বলবার চেষ্টা করেছেন। একজন মন্ত্রী তিনি প্রকাশ্যে প্রচার মাধ্যমে নিজে দাবি করছেন এভাবে তিনি টাকা পেতে অভ্যস্ত, এভাবেই পাচ্ছেন। তারপরে আপনারা কেউ দেখেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? বিজেপি দল তার নেতৃত্বে এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? কোনো মন্তব্য করেননি তো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সব বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, অবিজেপি, তারা এই সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন। এই সমস্ত দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে একজন মন্ত্রী যখন পাবলিকলি স্বীকার করছেন, তারপরেও তাকে যদি মন্ত্রিসভা থেকে সরানো না যায়, তাহলে এই সরকারের কাছে আপনার চাইবেন আর কি থাকতে পারে। কাজে সাধারণ যে দুর্নীতি, তার পাশাপাশি একজন মন্ত্রীর স্বীকৃত যে বক্তব্য, তিনি সরাসরিভাবে দুর্নীতির সাথে যুক্ত, তাই একে আলাদা করে নিয়ে এই 3 দফা দাবির সাথে যুক্ত করে আজকে আমাদের এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে। কাজেই আমি কথাগুলি বললাম এই কারণে, কারোর মনে হতে পারে যে হঠাৎ করে 7.5 বছর পর সম্ভবত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই বিষয়ে প্রথম কথা বলছেন। মোটেই ঘটনা তা না, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তাই সরকারে আসার পর থেকে 18 মাস 6 ব্যবধানে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সোচ্চার, সক্রিয়। বিধান